সময়টা বর্ষাকাল, সন্ধে নামছে ধীরে ধীরে। গ্রামের কোন এক প্রান্তে ছোট্ট এক পুরো ঘরে আড্ডা জমিয়ে বসেছে গ্রামের কিছু ছেলেপেলে। বিপ্লব, শাকিল, আমিন আর রাজু, এই চার বন্ধু মিলে প্রতিদিন সন্ধ্যার পরে আড্ডা দেয় এই ক্লাব ঘরে। পড়াশোনা থেকে একটু চাপমুক্ত হতে তারা প্রতিদিন সন্ধ্যার পরে বসে এই ঘরে, কিন্তু আর তাদের মধ্যে সবাই উপস্থিত থাকলেও একজনের দেখা মিলেনি। কি ব্যাপার, রাজু এখনো এসে পৌঁছালো না? ও তো প্রতিদিন সবার আগে এখানে আসে। বিপ্লব, একবার ফোন করে দেখ তো, মনে হয় বৃষ্টিতে রাস্তায় আটকে পড়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় ওকে ফোন করেছিলাম, ও বলল ওর আসতে একটু দেরি হবে। তো আরেকবার ফোন করেই তো দেখতে পারিস, বেচারা হয়তো বৃষ্টির জন্য আসতে পারছি না। আচ্ছা দাঁড়া, দেখছি আমি। বিপ্লব প্রায় 2 থেকে 3 বার রাজুকে ফোন করল, কিন্তু কোনোভাবেই কোনো উত্তর মিলল না। প্রতিবারই ফোনটা বেজে বেজে কেটে গেল। কিরে, কি হলো? না রে, অনেকবারই তো ফোন করলাম, কিন্তু কেউ ফোনটা তুললোই না। আমার এবার কিন্তু চিন্তা হচ্ছে। চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। মনে হয় বাড়ি থেকে ফোনটা আনতে ভুলে গেছে। হঠাৎ আশেপাশে কোথাও কর কর করে জোরে একটা বাজ পড়ল। চারিদিকটা ঢেকে গেল কালো অন্ধকারে, মাঝে মাঝে ঝড়ো হাওয়া, তার সাথে বৃষ্টির তাণ্ডব, যেন প্রকৃতি কোনো বিপদের সংকেত দিতে চলেছে এবার। বাজটা আশেপাশে কোথাও একটা পড়েছে। ধুর, পুরা মুডটাই খারাপ হয়ে গেল। ওই রাজুটাও আজ এলো না, এদিকে বৃষ্টিটাও কমছে না। কি আর করবি, বসে বসে মশা মার। এমন সময় দরজায় কয়টা টোকা পড়ল। কে, রাজু এলি নাকি? কিছুক্ষণ চুপ, তারপর দরজার ওপার থেকে উত্তর এলো। আমি রাজু, দরজাটা খোল, খুব ভিজে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি যাচ্ছি। বলেই সে দরজাটা খুলে দিল। দেখল রাজু একেবারে ভিজে সপ সপ করছে। এ কি অবস্থা, দেখো কাণ্ড। আয় আয়, ভিতরে আয়। এত বৃষ্টিতে তুই ছিলি কোথায়? শুধু শুধু ভিজে ভিজে আসতে গেলি কেন আবার? আমি তোদের কাছে না এসে থাকতে পারলাম না, ভাবলাম যাবার আগে শেষবারের মতো তোদের সাথে দেখা করে যাই। ও, এবার বুঝেছি, তুই তোর বাবার ব্যবসাটা ধরবি, তাই তুই ঢাকা চলে যাচ্ছিস। তাও ভালো, তোর একটা হিল্লে হয়ে গেল। ও, এই জন্য সেই থেকে এসে তোর মনটা খারাপ, তাই না? আরে এত মন খারাপ করিস না, আমরা ঠিক বছরের একবার হলেও দেখা করে আসব। কিন্তু ভাই, একটা কথা বলছি, ওখানে গিয়ে আমাদের আবার ভুলে টুলে যাস না। শোন, তোদেরকে একটা বিশেষ কথা বলার জন্য এখানে এসেছি। ওই পশ্চিম দিকের রাস্তাটার উপর আমার কিছু জিনিস পড়ে আছে, যদি পারিস আমার জিনিসগুলো বাড়িতে পৌঁছে দিস ভাই। মানে কি বলছিস বল তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক ঝলকে রাজুর শরীরটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল। তার চোখ দুটি ছোট ছোট হয়ে গেল, তার পুরো শরীরটা কয়লার মতো দেখাচ্ছিল। এটা দেখে সবাই ভয়ে হা করে তাকিয়েছিল। কেউ ভাবতেও পারেনি তাদের সাথে আজ এরকম ঘটনা ঘটবে। ওরে তোরা ভয় পাস না রে, আমি তোদের কাছে আসছিলাম। রাস্তা দিয়ে আসার সময় হঠাৎই আমার মাথায় একটা বাজ পড়ল, আর আমার এই অবস্থা হলো। ওই রাস্তার উপরে এখনো আমার পুরা শরীরটা পড়ে আছে। পারলে ওটা আমার বাড়িতে পৌঁছে দিস। আমার শেষ অনুরোধটুকু রাখিস। আজকের পর থেকে তোদের সাথে আমার আর দেখা হবে না যে। আর হ্যাঁ, এই দুর্যোগে কোনোদিন তোরা বাড়ির বাইরে বের হবি না, তাহলে আমার মতন অবস্থা হবে যে। তোদের বাড়ি থেকে আমাকে বের হতে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। বিদায় বন্ধুরা, এবার আমি চলি। বলেই রাজুর ছায়ামূর্তিটা আস্তে আস্তে হাওয়ায় মিশিয়ে গেল। সবাই আর বেশি দেরি করল না, হুড়মুড় করে দৌড়ে সোজা চলে গেল ওই রাস্তার উপরে। তারপর যা দেখল, তাতে ওদের শরীরের রক্ত জমে বরফের মতো হয়ে যেতে লাগল। রাজুর দেহটা পড়ে আছে রাস্তার উপরে, সারা শরীরটা পুড়ে ছাল চামড়া উঠে গেছে,
বেচারা মরার আগে খুব ভয় পেয়েছিল। আমি ভাবতেই পারছি না, রাজু আর আমাদের মধ্যে নেই। মরে গিয়ে ও আমাদের সাথে দেখা করতে এসেছিল, তবে ও যেতে যেতে একটা বড় শিক্ষা দিয়ে গেল আমাদের। আর যাই করো, প্রকৃতিকে কখনো অবহেলা করো না, না হলে প্রাণের ঝুঁকি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। এবার সবাই মিলে ওর দেহটা ওর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। রাজু ভাই আমাদের, তুই যেখানে থাকিস ভালো থাকিস, তোকে আমরা কোনোদিনও ভুলবো না। কথাটা বলা মাত্র কোথা থেকে একরাশ হাওয়া এসে তাদেরকে স্পর্শ করে চলে গেল, যেন রাজুর আত্মার জানান দিল সেই সব কিছু এখনো দেখছে। দূরের একটা গাছের আড়াল থেকে একটা মূর্তি তাদের দিকে চেয়ে দাঁড়িয়েছিল, নিমিষেই সেটাও হাওয়ায় মিলিয়ে গেল।